পিআর পদ্ধতি যেটা দিল আপনার ইলেকশনটা, গণভোটটা আপনার দিল কার জন্য? জামাতের জন্য। এবং সর্বশেষ আরও অনেকগুলো এরকম কাজ করেছে যেটা জামাত চেয়েছে, জামাত যেভাবে চেয়েছে সেইভাবে কাজ করেছে। তো আমরা এইটা মনে করেছিলাম, কিন্তু এখন তাদের যে একদম 5ই আগস্টের পরে রাতারাতি মানে চক্ষু পাল্টি দেওয়া যাকে বলে, চোখ উল্টে দেওয়া, এই উল্টানো যে জিনিসটা, এটা বিএনপি নতুন করে শিখলো জামাতের মতো একটা দলের কাছে। সেটা নিয়ে বিএনপি অরিড না, কারণ বিএনপি কে গেল কে আসলো বিএনপির কিচ্ছু আসে যায় না। দেখেন না, বিএনপি একাই প্রায় 300টা দিয়েই ফেলেছে মনোনয়ন। তো এই কারণে বলছি যে জামাতের পদ পদবীর কথা একটা কথা আসছিল, উনি বললেন কিন্তু মতিউর রহমান নিজামীর সিটে দেয়নি কিন্তু বিএনপি, ওটা কি ওনারা ছেড়ে দেবেন? না, ওনার নিশ্চয়ই ওইখানে কাউকে দিবে, হিসাব করে দিবে। এটা একটা, মতিউর রহমান নিজামী তো আর এখন নাই, তার সন্তানরা ইলেকশন করছে, সেটা হিসাব করে দিবে ওই জায়গায়। হয়তোবা যে কয়েকজন আছে জোটের কেউ থাকলে জোটের জন্য একদম শেষ পর্যন্ত জোটের যারা থাকবে তাদেরকে চিন্তা করবে। আমি যেটা বলছি জামাতের পদ পদবীর কথা, আপনি বলেন তো যে উনি স্বীকারই করলো ওনার পদে ওনারা স্বীকার করে নাই, ওনারা জানে ওনাদের পদ কি, আমরা কেউই জানি না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে। এখন ওনারা জানে। আপনার ডাকসুর নির্বাচন, আপনার সাদিক কায়ুমের পদ কি কেউ জানতো? ইলেকশনের আগ পর্যন্ত কেউ জানতো? ইলেকশনটাও যে করেছে তারা কি শিবিরের হয়ে ইলেকশন করেছে? তারা তো বৈষম্য বিরোধী একটা জোট বানায় সেইখানে সেটার সঙ্গে ইলেকশন করেছে। এই যে তাদের অবস্থানটা, এই অবস্থানটা তারা যেভাবে পারে, এটা বিএনপি বা এই সমমনারা কল্পনাই করতে পারে না। এবং এই যে গুপ্ত, হঠাৎ করে যে আজকে যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন, সে স্বীকার করলো না, তার যে গুপ্ত পদ নাই কে বলেছে? নইলে তারা তো খায় দেয় কাজ কি? আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার দেখছেন? কোনো সুস্থ মানুষের এই বিহেভ থাকে? আমি আপনারে বলি, আমি আপনার পাশের বাড়ির একটা টকশোতে গেছি, ফার্স্ট দেখছি ওই দিন, একটা পুরুষ একটা নারীকে দেখলে, বয়স যাই হোক না কেন, মিনিমাম সৌহার্দ্য সৌজন্য থাকে। সে প্রথম কথায় আর্গুমেন্টের জায়গায় আমি যখনই মুখ খুললাম তখনই বলে, মনিয়াপা ডিগ্রি নাই কদমালির মতো কথা বলবেন না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কোনো বিহেভ হতে পারে? এটা কোনো বিহেভ হতে পারে? আমি তার চেয়ে বয়সে বড়ই হব। আপনার এরপরে আরো 5-6টা টকশোতে আমাকে ডেকেছে, আমি তার সাথে যাওয়ার মানে আমি বলতে পারেন যে অ্যাভয়েড করার অর্থ হচ্ছে যে তুমি আনসিভিলাইজড, বাট আমি এটা হতে পারি না, আমি জেনে বুঝে আনসিভিলাইজডের সঙ্গে যেতে পারি না। মিনিমাম হলে যাওয়া যায়, ম্যাক্সিমাম আনসিভিলাইজডের সঙ্গে কিভাবে যাবে? এটা যে জামাত তাকে বলির পাঠা বানায় ছেড়ে দেয় না, এমন তো কোনো কথা না। নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এনসিপি একটি বিশাল অভিযোগ করেছে জামায়াতের বিরুদ্ধে। তারা বলেছেন 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আপনারা এখন সহিংসতার পথে হাঁটছেন। শোনেন, যদি কারো বাসায় কম্পিউটার থাকে, বহু দেশ লেখা যায় টাইপ করে, টাইপ করছে তারা, এখানে মন সেজে টাইপ করে দিল। এই সমস্ত কথাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। এনসিপি অতিমিদের তাদের রাজনীতি অলরেডি দিক হারিয়ে ফেলেছে। কে যে কখন কোন কথা বলে, এই কখনো বিএনপির বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, করুক না জোট, আমরা দেখব। এবং এনসিপির অতি কথন, অতি বোঝা এদেরকে সামনে বিচ্ছিন্ন করে দেবে। তারা দেখুক না কোথায় আছে, মাঠে আছে। এই জোট আপনাদের ভোটে ভাগ দেবে না, ওটা মনে করছি না আমরা। এনসিপি টপ টু বটম জানে না এদের পিছনে কারা কলকাঠি নাড়েন। এদের যে তারা যে বলবেন, তারা না, তারা তাতে বড় কথা তারা বলে থাকেন। এটিকে আমরা কি বললো না বললো, দেখুন অনেক কথাই তো বলা যায় সেখানে। জামাত কোথায় সহিংসতা করেছে, এর ভিত্তিটাকে বলুন, প্রমাণ করুক। এনসিপি আজকে প্রমাণ করুক। নাহিদ সাহেবের বয়স, তাদের বয়স কত হয়েছে তাদের সেখানে? পাবনা ঈশ্বরদীতে হামলার বিষয়টা নিয়ে তারা বিবৃতিতে দিয়েছে, সেটা পত্রিকা আসছে না? এখনো প্রমাণ হয়েছে? এখনো প্রমাণ হয়েছে? আপনি একটা কথা পত্রিকা আসলো, একটা ঘটনা আপনি এখনো প্রমাণিত নয়, ওটা কি দিয়েই পরে যাচ্ছে আমাদের কীভাবে এটা হবে? একটা ঘটনা আসলো যেখানে হাজারো ঘটনা প্রতিনিধিত্ব করছে, আপনি সেই ঘটনার সাথে একটা ঘটনাকে মিলে বিবৃতি দিবেন? এনসিপি রাজনৈতিক যথেষ্ট অপকৃত আছে। এরা রাজনীতি আসছে, আমরা আশা করেছিলাম ভালো কিছু করবে, কিন্তু তাদের অতি কথন, অদূরদর্শিতা এবং বেশি বোঝার চেষ্টা করা, এটা তাদের জন্য একটা আত্মঘাতী কাজ হচ্ছে। এবং তারা বুঝে ইলেকশনে আসলে তারা কোন পর্যায়ে আসে। আমরা এটা খুব বেশি আমলে নিচ্ছি না।
তারা মানে বয়স কম তো, তারা হলো খেপে যায়। এই যে রাজনীতি একটা ম্যাচুরিটি প্রয়োজন ছিল, এই জায়গায় যথেষ্ট এনসিপির গ্যাপ আছে। একটা হঠাৎ আন্দোলন করে সফল হতো এক জিনিস, কিন্তু রাজনীতিতে ফোড় খেয়ে 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 অভিজ্ঞতা অর্জন অনেক কঠিন জিনিস। ওই জায়গায় তাদের গ্যাপ আছে এবং তারা বুঝবে ভবিষ্যতে তাদের কোথায় কোথায় তারা সেখানে গ্যাপটি করেছেন। আমরা এটা নিয়ে খুব বেশি তারা কি বললো একদম আমলে নিয়ে তাদের যে 3 দলের জোট হলো, এই জোটটা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? না, এটা আমাদের কোনো, এটা আমরা কোনো হিসাবে করছি না। শুনেন, যাদের দলের লোক থাকে না, তারা 20 দল করলে কিছু আসা যায় না, আমাদের 100 দল কোনো আসা যায় না। লোক নাই, জন নাই। একটা জামাতের একটা ইউনিয়ন পর্যায়ে যা লোক আছে, এই 3 দলের পুরো বাংলাদেশে সে লোক নাই। সেদিন আমরা খুব বেশি আসলে হিসাবে নিচ্ছি না কে বললো সেখানে। ধন্যবাদ। আমি একটু আবার নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, গতকালকের ঘটনা, গতকাল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা বলেছেন এখন পর্যন্ত এলাকায় আসতে দিচ্ছি, নির্বাচনের আগের দিন এখানে আর আসবেন না। তিনি বলেন বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো। বরিশালের বাবুগঞ্জে পীরগঞ্জে বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর এই ধাক্কাধাক্কি হয়েছে। তিনি, তার অপরাধ ছিল, তিনি শুধু বলেছেন যে চাঁদাবাজদের কথা, কিন্তু কারো নাম নেননি, বিএনপির কোনো নাম নেননি, কোনো দলের নাম নেননি। তারপরও তাকে এভাবে হেনস্থা করা, শারীরিকভাবে হেনস্থা করার বিষয়টা আসার পর ব্যারিস্টার ফুয়াদ তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি নব্য ফেসিবাদ বলছে। বিএনপিকে আসলে কি নব্য ফেসিবাদ হয়ে উঠছে, বা নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদেরকে কি আসলে নিরাপদে তাদের প্রচারণা চালাতে দিবে ভবিষ্যতে? দেখেন, ঘটনাটা দুঃখজনক। ফুয়াদের উপর ঘটনাটা আমি দুঃখজনক বলবো, যে এটা যে বা যেই করেছেন ওর এটা উচিত হয় নাই। কিন্তু এটার অর্থ এই না যে নব্য ফ্যাসিবাদ বলা যায় একটা কথার উপর। ফ্যাসিবাদ শব্দটা 100টায় যখন 95টা 80টা 85টা হয় তখন বলা যায়। এগুলা হলো বিচ্ছিন্ন। আমি বলি বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনার সমাহার যখন অনেক বেশি হয়ে যাবে, আমি বলি অনেক বেশি হয়ে যাবে, তখন আপনি ওইটাকে বলতে পারেন। আপনি হাতে গুনে নিজেই বলেন কতগুলা জায়গায় বলতে পারেন। আপনি 300 আসনে আপনি মিনিমাম যদি 600টা এরকম ঘটনা ঘটে, এক একটা আসন মানে বিশাল এরিয়া, সেটা আপনি বলতে পারেন। তো আমরা মনে করি যে এটা বিএনপিও এখান থেকে, বিএনপিও অবশ্যই, বিএনপির যারা জড়িত থাকবেন যদি থাকেন, তাহলে তারা অবশ্যই বিচার বিএনপি করবেন, করা উচিত। আর এটা আমি মনে করব যে এই ধরনের ঘটনাগুলো যেন অনভিপ্রেত না হয়, এবং এটার জন্য সর্বোপরি সরকার দায়ী। সরকার এখনো 2 দিন চলে গেছে, আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে দেখিনি, যেই হোক না কেন। সে যদি আমার মায়ের পেটের ভাইও হয়, আমি একই কথা বলবো যে তাদের অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। তার মানে কি বিএনপি বা জামাত বা যে কোনো দল, তাদের কিন্তু শাস্তি দেওয়ার বিধান নাই। সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার। তো সেইখানে সরকার করতে হবে। সরকার সামনে আর 2 মাস আছে ইলেকশনের, 2 মাসের মধ্যে যদি সরকার এই আইন শৃঙ্খলার জায়গাটা এখানে মিনিমাম উন্নতি না করতে পারে, সরকার নির্বাচন কিভাবে দিবে? তো নির্বাচনের এই প্রশ্নটা আসলো। আমি কতক্ষণ আগে এক ধরনের কথা উঠেছিল, উনি বলেছিলেন আতিক সাহেব যে বিএনপি নিজেই নির্বাচন চান। আমার খুব হাসি পেয়েছিল যে উনি প্রমাণ দিতে পারেন না যে বিএনপির কোন নেতা কোন কর্মী বলেছেন নির্বাচন চান না। বরং বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এহেন অবস্থার মধ্যে বিএনপি কিন্তু নমিনি ঘোষণা করেছেন আরও 36টা। তো সেইখান থেকে বরং ওনাদের যে বি টিম যে এনসিপি, যাদেরকে ওনারা পেলেছে, সৃষ্টি করেছে, দেখভাল করছে, এখনো করছে, তারা বরং বলেছে খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে তফসিল আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবং ওনারাও বিভিন্ন জায়গায় যেভাবে কথা বলে ভয় দেখায় যে যদি একদিনেই এটা হয় তাহলে জেনোসাইড হবে। জেনোসাইডটা কিন্তু সহজ কথা না, জেনোসাইড হইলেও বলা যায় না, কিন্তু আপনি বলতেছেন, অবলীলাক্রমে আপনি ভয় দেখাচ্ছেন। তো এটা কিসের? নির্বাচন না করার জন্য আপনি ভয় দেখাচ্ছেন। এই ভয়গুলো জামাতকেই মানায়। ওনারাই এই ধরনের কথা বলতে পারে সব সময়, যে কোনো সময়। জামাত হলো সেই দল, যে দল আপনার যেখানে তারা শক্তিশালী সেইখানে শক্তির জেট দেখাবে, ওই শাহজাহান চৌধুরীর মতো, যে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আমি সকালবেলা এসে ওসি আমার কাছ থেকে খবর নিয়ে যাবে আমার প্রোগ্রাম কোথায়, তারপর আমাকে স্কট দিবে। এটা হলো ওই জায়গা, যেহেতু 1-2 বার এমপি হয়েছে। আর যেখানে তারা দুর্বল সেখানে একবারে বিড়ালের মতো মিউ মিউ। তো বিড়ালের মতো মিউ মিউ করলেও বুঝতে হবে যে এরা সময়ের অপেক্ষা করছে। নইলে বিএনপির সঙ্গে যখন ছিল তখন তারা এমনই ছিল। এখন সময় যখন তারা মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের যেহেতু আমি মামলা করি নাই, আওয়ামী লীগের যেহেতু আমি খাবার দিয়েছি, বাজার পাঠিয়েছি, আওয়ামী লীগের ঘরে রাতে ঘুমাইতে দেওয়ার সুবিধা করে দিয়েছি, ভোটটা আমাকে তো দিবেই। এই যখন তাদের অবস্থা, তখন তারা বিভিন্ন
স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার অবস্থা ভীষণ ক্ষীণ। হ্যাঁ, যদি যদি আপনার মেটিকুলাস ডিজাইনটা প্রয়োগ করে, যদি আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইন প্রয়োগ করতে পারে, তাহলে হয়তো অন্য যে ভোট আপনি যেখানেই দেন, ওই যে মেশিন বানাইছিল যেমন রিডায়েবল, ভোট আপনি যেখানেই দেন ওই ওই একখানেই যাবে। এবার সুযোগ নাই, যে এটার প্রমাণ তো আপনি দিতে পারেন নাই, আপনার সরকার দিতে পারে নাই। আপনি দুইটা ছেলে মেয়ে ঝগড়া করলে, মারামারি করলে, পুলিশ যেখানে নির্লিপ্ত দাঁড়ায় থাকে, মারামারি শেষের পরে যদি কোনো লাশ পড়ে, কেউ যদি আহত হয় চরমভাবে, অন্য গ্রুপ ফেলে চলে গেলে তখন ওইটাকে ধরে নিয়ে ওখান থেকে টাকা কামাই করে পুলিশ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছিলেন যে আসলে বিএনপি আসলে শাস্তি দেয়, বহিষ্কার করে, পদস্থগিত করে, কিন্তু পদস্থগিতদেরকে তো আবার প্রার্থীও দেয়, আবার যারা আপনারা দলের জন্য কাজ করেছেন আপনাদেরকে বঞ্চিত করে। এবারও 36 জন যেটা আপনি বলছেন নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানেও আপনাদের নাম বাদ পড়েছে। আবার স্থগিত যিনি আছেন, যদি বলি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনিও আবার যে আদালতে শেখ হাসিনার রায় হয়েছে সে আদালতের বিচার, রাজাকারের আদালতে বিচার মানে না বলেছেন তিনি। আজকে দেখলাম তিনি আবার সেখানে সেই আদালতে গিয়ে আবার ক্ষমা চেয়ে বলেছেন আল্লাহর পরে এই আদালত হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি। ফজলুর রহমান সাহেব যে কথাটা বলেছে, আমি তার ওই কথার সাথে একমত না। আমি অনেক টেলিভিশনে তার পক্ষে অ্যাজ এ ফ্রিডম ফাইটার আমি যুদ্ধ করেছি, কথা বলেছি, অনেক বট আইডিয়ালাদের গালি শুনেছি, হজম করেছি। কিন্তু আজকে যেটা করেছে সেটা, উনি যেটা বলেছেন, আমি এই দেশের নাগরিক, আমি বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা নাই, আমি অনেক কিছুই বলতে পারি বিচার বিভাগ নিয়ে, কিন্তু সেটা সম্মানের সাথে। এবং আমি খাড়ার উপর আমি ততক্ষণই বলবো, আমি এই ফজলুর রহমানের এই জায়গায় আমি হাবিবুর রহমান হাবিবকে সাপোর্ট করি। সে যেটা বলছিল তো বলছিল, 5 মাস জেল খাটছে। আজকে ফজলুর রহমান যদি জেল খেটে বের হইতো, তাহলে বলতাম যে বাপের বেটা। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো, একটু যেতে চাই আবারও। আতিকুর রহমান আমার কাছে খুবই কম সময়ে একদম রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করে বক্তব্য দেওয়া অভিযোগে সুনামগঞ্জ 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কালকে। আসলে এই কথাটা মনিয়াপাও তুলেছিলেন, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট বলাটা নির্বাচনী রাজনীতি, নাকি আসলে জামায়াতও এটা বিশ্বাস করে? এটা কি এখন প্রাসঙ্গিক ইস্যু না, যেহেতু কালকে মামলা হয়েছে? এই বিষয়ে শিশির মনির বক্তব্য দিয়েছেন। তিনি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, তিনি মামলা ফেস করবেন। ইতিমধ্যে ক্লিয়ার বক্তব্যটা ওনার, উনি পরও ভিডিও বক্তব্য দিয়েছেন। এখন নতুন করে উনি মাঠে খুব সক্রিয় আছেন এবং উনি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে মূলত আবার এটাকে দিয়ে একটা গ্রুপ মামলা দিয়ে আলোচনার চেষ্টা করে আছেন। এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে না। উনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা যৌক্তিক দিয়েছেন। এটা এখন টেনে নিয়ে এসে নানাভাবে কথা বলিয়ে আবার ভিন্ন রং দেওয়ার চেষ্টা করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। যেটা আমি এর আগে সময় পাই নাই, আপা অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন। দেখুন, এই 5ই আগস্টের পরে আইন উপদেষ্টা বলেছেন মামলা বাণিজ্য হয়েছে। জামায়াত ইসলামী যৌক্তিক মামলা আমরা করেছি, কিন্তু বাংলাদেশে সব জায়গায় মামলা বাণিজ্য হয়েছে। এই মামলা বাণিজ্যের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি না। যৌক্তিক মামলা কোথায় কোথায় করেছেন, কয়টা করেছেন যদি একটু বলতেন? আমি বলি, জামায়াত ইসলামী মামলা করেছে, আমরা শহীদপুরের মামলা করেছি এবং সেই মামলা আমরা লড়ছি এখন। কিন্তু গণহারে মামলা, ঢাকায় থাকে মামলা দিয়ে নবাবগঞ্জে, এগুলো কারা মামলা করেছে? এর অসংখ্য মামলা করেছে এবং এই মামলার মেরিট নষ্ট করেছে কাজটা। বহু জায়গায় আবার টাকা নিয়ে মানে একটা অফার করেছে, এত টাকা দিলে মামলা দিব না। দেখুন, আমার নির্বাচনী এলাকাতে সেখানেও কিন্তু বহু আওয়ামী লীগ এলাকায় ঢুকে গেছে। এখন আমরা শুনতে পেয়েছি কোন নেতাকে তারা ম্যানেজ করেছেন, মাসিক চুক্তি করেছেন, যে দিলে তারা হয়রানি করবে না। এই জন্য আমরা বলছি যে এখানে যেটি হচ্ছে মামলা বাণিজ্য অনৈতিক, সেটা আমরা কখনো করিনি। যেটা আপা বারবারই বলছি, দেখুন আমরা বলছি গণভোট নিয়ে আমরা কথা বলেছি যে অবশ্যই গণভোট, আমরা এখনও অবস্থানে আমরা আছি, কিন্তু গণভোটের সাথে ইলেকশন পেছানোর কোনো সম্পর্ক আমাদের নাই। বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ওনারা এখন ইলেকশন চাচ্ছে না। দ্বিতীয়, দেখুন যারা আমরা এখানে ওনারা বলেছেন যে আমরা বিএনপি, এই যে জোট থাকার জন্য আমাদের মনে করি আমাদের নেতৃবৃন্দের পাশে হওয়ার পেছনে আমরা জোটবদ্ধ রাজনীতি ভূমিকা পালন করেছে। যখন আওয়ামী লীগ দেখল কোনো অবস্থাতেই এই জোটকে ভাঙ্গা যাচ্ছে না, তখনই মূলত তারা জামাত ইসলামীকে রাজনৈতিক কাজটা করেছে। তো যেখানে জোট টিকে রাখার জন্য আমরা নেতারা ফাঁসি হয়ে গেল, যে সেখানে এখন কথা আসে যে আমরা কি, জামাত কখনো কারো উপরে নির্ভর করে না, জামাত স্বয়ংসম্পন্ন,
এখন যেহেতু জামাত ক্ষমতা রাজনীতির কাছাকাছিতে আছে এবং জামাত সবাইকে অন করছে, এখন একসময় বলতো যে আমরা সাম্প্রদায়িক শক্তি, বলার সুযোগ নেই। আমরা মানে এই দেশটা সবার একটা ক্ষমতা যদি আপনি আসতে চান, যদি দুর্নীতিমুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, নিঃসন্দেহে আপনাকে সবাইকে ধারণ করতে হবে। জামাত সে ধারণ করেই গেছে বলেই, এবং যদি এখন ক্ষমতা কাছাকাছি জামাত, মানুষ এখন বলছে কি যে আগামীতে জামাত ইসলামী সরকারে আসবে, সরকারি আসবে। আপনি দেখুন না, ওনারা তো যদি আমি নমিনি, আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় আওয়াজ একটাই যে জামাত ইসলামী ক্ষমতা আসবে। এই জন্য এখন না ন্যারেটিভ করে যাতে আমরা আসছে, আমরা মনে করি এটি মানুষ বিশ্লেষণ করবে, এগুলো কখনো সফল সেখানে হবে না, এবং জামাত সত্য পথে আছে, সেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।